মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন কলকাতা শহরকে তিনি লন্ডন বানিয়ে দেবেন, কিন্তু সময়ের কালচক্রে কলকাতা এখন হয়ে গিয়েছে ইটালি। না, কলকাতার লোকজন খুব বেশি পরিমাণে পিৎজা খাচ্ছে তার জন্য ইটালি হয়নি। কলকাতায়, ইটালিতে তো একটা হেলানো পিৎজা আছে, কলকাতায় এখন পাড়ায় পাড়ায় এরকম হেলানো পিৎজা দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম এই সম্প্রতি বাঘাযতীনের বিদ্যাসাগর অঞ্চলে একটি ফ্ল্যাট পুরো হেলে গিয়ে ভেঙে পড়ল, উপড়ে গেল কার্যত। তারপর এখন ট্যাংরা, কখনো বেলঘরিয়া, কখনো বরানগর, কখনো কেষ্টপুর, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নির্মীয়মান বহুতল একদিকে হেলে রয়েছে। এবার এই বিষয়কে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এখনো ভাগ্য ভালো এই ঘটনাগুলোতে কারোর প্রাণহানি ঘটেনি, মানে এই সাম্প্রতিককালের যে ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনার পিছনে কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। তার কারণ বিভিন্নভাবে জলাভূমিকে বুঝিয়ে যেভাবে এই বহুতল তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চলে, সেখানে এটাই হওয়া স্বাভাবিক। আমরা সভ্যতা বা অনিয়ন্ত্রিত নগরায়ন করতে গিয়ে পরিবেশকে তো শুধু ধ্বংস করেইনি, আমরা নিজেদের ভবিষ্যৎকেও ধ্বংস করছি এখনো। ওই কয়েকদিন আগে ছবি দিয়ে দেখানো হয়েছিল যে কিভাবে ওই দক্ষিণ কলকাতার মানে সাউথ ক্যালকাটার যে ওয়াটারল্যান্ড যেটাকে বলা হয়, জলাভূমি, মূলত যে জলাধার ইস্টার্ন বাইপাসের পাশে, সেখানে কি করে সবুজ কমছে, জলাভূমি কমছে, ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই অঞ্চলে অঞ্চলে পুকুর ভরাট করে, ছোটখাটো ডোবা জলাভূমি ভরাট করে যেভাবে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে বা বাড়ি বা বেআইনিভাবে জবরদখল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে এইরকম বিদ্যাসাগর, এইরকম কেষ্টপুর, এইরকম কামারহাটি আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়ায় দেখা দেবে। আপনি ভাবতে পারেন যে আপনার ভবিষ্যৎ তো সুনিশ্চিত, কারণ আপনার নিজের বাড়ি, আপনি জলাভূমি বুঝিয়ে বাড়ি করেননি, মোটামুটি তো ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু আপনার পাশে যদি ওই রকম জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হয় বা ফ্ল্যাট তৈরি করা হয়, সেটা যদি হেলে আপনার বাড়ির দিকে থাকে, মানে হবে বলছি না, হতেও তো পারে, তাহলে বিপদ তো আপনার পাশে বসবাস করছে। তাই এটা কে ওই ফ্ল্যাটে থাকবে আর কারা ওই ফ্ল্যাটের বাইরে আছে বলে নিরাপদ আছে, এই বিতর্কের জায়গা নয়। প্রশ্নটা আমাদের নাগরিক জীবনের সুরক্ষা নিয়ে। এবার এই সব জায়গাতেই একটা বিষয় কমন দেখা যাচ্ছে, কাউন্সিলররা নাকি কিছুই জানেন না। তারা সব মানে হঠাৎ করে কাউন্সিলর হয়ে গিয়েছেন, বা হয়তো তারা এই ভোটে জেতার সময় শুধুমাত্র তাদের দেখা যায়, তারপরে হয়তো তারা মঙ্গল গ্রহে ট্রহে চলে যান, তারা কিছুই জানতে পারেন না। আবার উল্টো দিকে বিরোধীরা বলছে যে এই কাউন্সিলররা এই সব প্রমোটারদের কাছ থেকে ঘুষ খায়, টাকা খায়, কাটমানি খায়, তাই তারা কিছু দেখেও দেখেন না, শুনেও শোনেন না। কিন্তু আপনি ধরে নিন কাউন্সিলররা যদি কিছু নাই জানতে পারেন, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা, তাহলে এটা বুঝতে হবে কাউন্সিলররা চরম ব্যর্থ, নিজেদের এলাকার খবরই তারা রাখতে পারেন না, তাহলে তারা কিসের কাউন্সিলর? মানে এই কথাটা আবার সত্য হচ্ছে, মানে তাদের যুক্তিটাকে যদি সত্য হিসেবে ধরতে হয় যে তারা খবর জানতেন না, তাহলে এই কথাটা আবার উল্টো দিক থেকে সত্যি হয় যে ভোটের সময় শুধু নেতারা আসেন, তারপরে তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন না, জনগণের কোনো খোঁজ খবরও রাখেন না। এবার এই বিষয়ে আমাদের মাননীয় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে সমস্ত হেলানো বাড়ি মানেই সেটা বিপজ্জনক নয়, সেটার স্ট্রাকচারাল স্টেবিলিটিটা দেখতে হবে। কি বলেছেন মাননীয় মেয়র শুনে নিন। স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে
ওদের টেস্ট হবে, স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে, এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। আমি হটও করি না, এটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নিয়ে ইঞ্জিনিয়াররা ঠিক করবে, এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবে না। সব হেলে পড়া বিপজ্জনক নয়, যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক নয়, বছরের পর বছর রয়েছে। তাহলে হেলানো বাড়ি দেখলেই ভয় পাবেন না, মেয়র সাহেব বলেছেন। এবার তার কবে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং সেই টেস্টটাও আদৌ ঠিকঠাক ভাবে হবে কিনা, সেখানেও আবার রাজ্য কেন্দ্র বিবাদ হবে কিনা, এখন তার মধ্যে আপনার আমার জীবনকে ঘুরপাক খেতে হচ্ছে। এবার অনেকে বলছেন যে এটা কি শুধু এই আমলে শুরু হয়েছে? না, 90-এর দশকের পর থেকে পাড়ায় পাড়ায় এরকম পুকুর বোজানো শুরু হয়েছিল, এবং তৎকালীন শাসক বামেরাও এর দায় অস্বীকার করতে পারে না। এমনকি আমার নিজের মনে আছে 2010 সালে মুকুন্দপুর নয়াবাদ অঞ্চলে এইরকম একটি নির্মীয়মান বহুতল, সেটা বলা হয়েছিল যে সে খারাপ নির্মাণ সামগ্রী দিয়ে, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে, তাই এরকম উপড়ে গেছিল। একটা নির্মীয়মান বহুতল, প্রায় 6 তলা মতো তার উচ্চতা ছিল। সেই 6 তলার বহুতল পুরো পাশের জমিতে উপড়ে পড়ে। পাশের জমি ফাঁকা ছিল বলে কারোর কোনো তেমন ক্ষতি হয়নি। তখন সদ্য কলকাতার মেয়র হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মানে আমার নিজের স্মৃতি থেকে বললাম, আমি নিজে সেই জায়গায় গিয়েছিলাম দেখতে। তাহলে বামেরাও এর দায় অস্বীকার করতে পারে না। কিন্তু আবার এটাও ঠিক, যারা গত 14 বছর ধরে রাজ্যের শাসন ক্ষমতায় আর কলকাতা কর্পোরেশনে 15 বছর ধরে শাসন ক্ষমতায়, তারা বলতে পারেন না যে গত 15 বছরে আর 14 বছরে কিছু হয়নি গো, যা হয়েছে সব 2010 সালের আগে, 2011 সালের আগে। এইসব কথা শুনলে ঘোড়ায়ও হাসবো। তাই এখন আপনি আমি, আমাদের জীবনের মূল্য দাঁড়িয়ে গিয়েছে ওই স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্টের কাছে। আর কাউন্সিলররা, না, কাউন্সিলরদের কাছ তো খোঁজ খবর রাখা নয়, ওই যেটা বলছিলাম। অর্থাৎ এর থেকে একটা বিষয় স্পষ্ট, বর্তমান সময়ে যারা কাউন্সিলর হচ্ছেন বা রাজনীতিতে আসছেন, তারা শুধুমাত্রই কি দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই তত্ত্বের উপর ভরসা করেই চলতে চাইছেন? মানুষের জীবনের মূল্য কি তাদের কাছে এক ফোঁটাও নেই? এই প্রশ্ন উঠছে, কারণ আমরা জানি না আগামী দিনে কোন পাড়া, কোন বাড়িটা আবার ওই ধসে পড়ার দিকে এগোবে। সেটা আপনার আমার পাড়া নয়তো, আপনার আমার পাশের বাড়ি নয়তো, কিংবা আপনি আমি যেই বহুতলে থাকি সেই বহুতল নয়তো। তাই আমাদেরও সচেতন হতে হবে। ফ্ল্যাট কেনার আগে চেষ্টা করুন সেই জায়গার অতীতটা একটু জানার, পারলে খোঁজ খবর নিন, না হলে এখানে কেউ কাউকে বাঁচাবে না। নিজেদের বাঁচার পথ নিজেদেরকেই খুঁজতে হবে। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।